ঘটনা শুরুটা হয়েছিল শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে। সকালে সোনালি রোদ তখন কাচের দেওয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করেছে, কিন্তু সেই আলোতেও 14 বছরের কিশোরী বৃষ্টির মুখটা ছিল বর্ষার মেঘের মতো থমথমে। তার পরনে একটা সস্তা সুতির সালোয়ার কামিজ, যার হাতাটা একটু ছেঁড়া এবং বারবার সেটা ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করছিল। পায়ে প্লাস্টিকের স্যান্ডেল, যেটা দিয়ে আন্তর্জাতিক টার্মিনালে হাঁটা চলা করাটা যেন এক মস্ত বড় অপরাধ। বৃষ্টির বাবা করিম সাহেব, যিনি এই বিমানবন্দরেরই একজন সামান্য ক্লিনার, আজ মেয়ের সাথে এসেছেন। মেয়ে সরকারি স্কলারশিপ পেয়ে মালয়েশিয়ায় বিজ্ঞান অলিম্পিয়াড যাচ্ছে। এটা করিম সাহেবের জীবনে সেরা দিন হওয়ার কথা ছিল, কিন্তু হলো উল্টো। লাইনে দাঁড়াতেই শুরু হলো ফিসফিসানি। ঠিক তাদের পেছনেই দাঁড়িয়েছিলেন মিসেস চৌধুরী, পরনে দামি সিল্কের শাড়ি, হাতে লেটেস্ট মডেলের আইফোন। তিনি তার স্বামীকে কোনোই দিয়ে গুঁতো মেরে বেশ উচ্চস্বরেই বললেন, দেখো কাণ্ড, এয়ারপোর্টের সিকিউরিটিও কি আজকাল ঘুমিয়ে থাকে নাকি? এইসব গরিব লোকেরাও এখন আমাদের সাথে প্লেনে উঠবে? নিশ্চয়ই কোনো চুরির ধান্দায় যাচ্ছে। ভদ্রলোক নাক সিটকে বললেন, আরে বলো না, লো কস্ট এয়ারলাইন্সগুলো সব স্ট্যান্ডার্ড নামিয়ে দিল। গা থেকে কেমন একটা ভ্যাপসা গন্ধ আসছে বলে তিনি রুমালে নাক চাপলেন। বৃষ্টির বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। অপমানে তার কান লাল হয়ে গিয়েছিল। বৃষ্টি বাবার হাতটা শক্ত করে ধরল। তার খুব ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, আমার বাবা চোর না, আর আমি ফকির না, আমি আমার মেধা দিয়ে এই টিকিট জিতেছি। কিন্তু সে চুপ করে রইল। সে জানে গরিবের রাগ দেখাতে নেই। বিমানে ওঠার সময়ও সেই একই লাঞ্ছনা। এয়ার হোস্টেস যখন বৃষ্টির বোর্ডিং পাস চেক করছেন, তখন তিনি একবার বৃষ্টির মুখের দিকে আর একবার তার পোশাকের দিকে এমনভাবে তাকালেন যেন বৃষ্টি ভুল করে বিমানে উঠে পড়েছে। তোমার সিট একদম শেষে, বাথরুমের পাশে, সাবধানে যাবে। অন্য যাত্রীদের গায়ে যেন তোমার ব্যাগ না লাগে, খুবই রক্ষুস স্বরে বললেন তিনি। বৃষ্টি যখন তার সিটে গিয়ে বসল, তখন তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। কিন্তু সে জানত না, এই মানুষগুলোই আর কিছুক্ষণ পর তার পায়ের কাছে বসে জীবন ভিক্ষা চাইবে। বিমানটি রানওয়ে দিয়ে ছুটে চলল। তারপর বিশাল ডানা মেলে আকাশে ডানা মেলল। নিচে ছোট হতে থাকা শহরের দিকে তাকিয়ে বৃষ্টি ফিস ফিস করে বলল, আমি প্রমাণ করে দেব বাবা, তোমার মেয়ে ছোট লোক না। বিমানটি যখন মাটি থেকে 35,000 ফুট উপরে ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে, তখন বাইরের আকাশটা অদ্ভুত রকমের কালো হতে শুরু করলো। সাধারণত মেঘ সাদা হয়, কিন্তু আজকের মেঘগুলো যেন কয়লার মতো কালো, আর তার মাঝে মাঝে বিদ্যুতের বেগুনি আভা। র্যাডারে কোনো পূর্বাভাস ছিল না। সম্পূর্ণ আকস্মিক প্রকৃতির এই রুদ্ররূপ। প্রথমে শুরু হলো হালকা ঢাকুনি। যাত্রীরা ভাবল সাধারণ টার্বুলেন্স, কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই পুরো বিমানটা এমনভাবে ঝাঁকি খেলো যেন কোনো দানব সেটাকে মুঠোবন্দি করে ঝাঁকাচ্ছে। ওপরের লাগেজ কম্পার্টমেন্টগুলো ধপাস করে খুলে গেল। ভারী ভারী সুটকেস যাত্রীদের মাথার উপরে পড়তে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই স্পিকারে একটা হাড় কাঁপুনি করা শব্দ শোনা গেল। কোনো ঘোষণা নয়, বরং একটা গুঙ্গানির শব্দ। তারপর ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ, এবং এরপর সব নিস্তব্ধ। চিফ কেবিন ক্রু, যার নাম সানিয়া, তিনি কেঁপে কেঁপে ককপিটের দিকে দৌড়ালেন। তিনি বারবার ইন্টারকমে কল করছিলেন, ক্যাপ্টেন, ক্যাপ্টেন, দয়া করে উত্তর দিন। কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। এমার্জেন্সি কোড ব্যবহার করে দরজা খুলতেই সানিয়া যে দৃশ্য দেখলেন, তা দেখে তার নিজেরই বেহুশ হওয়ার উপক্রম হলো। ক্যাপ্টেন স্যার সিটের উপরে এলিয়ে পড়ে আছেন, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। তার পাশে থাকা কো পাইলট সম্ভবত টার্বিউলেন্সের সময় ছিটকে গিয়ে ড্যাশবোর্ডের কোনায় মাথা ঠুকে অজ্ঞান হয়ে আছেন। ককপিটের উইন্ডশিল্ডের বাইরে তখন শুধু অন্ধকার আর বিজলিবাতির ঝলকানি। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, টার্বুলেন্সের তীব্র ঝাঁকুনিতে এবং কো পাইলটের শরীর ড্যাশবোর্ডের উপর পড়ার কারণে অটো পাইলট সিস্টেমটি ডিসএঙ্গেজড বা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিমানটি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন। মুহূর্তের মধ্যে বোয়িং 77-এর নাক নিচের দিকে ঘুরে গেল। বিমানটি এখন আর উঠছে না। এটি এখন একটা বিশাল লোহার টুকরো হয়ে সোজা সমুদ্রের দিকে পড়ে যাচ্ছে। কেবিনের ভেতর তখন ভয়ঙ্কর দৃশ্য। অক্সিজেনের মাস্কগুলো ওপর থেকে ঝুলে পড়েছে। সেই অহংকারী মিসেস চৌধুরী, যিনি বৃষ্টিকে অপমান করেছিলেন,
তিনি এখন সিটের হাত আঁকড়ে ধরে চিৎকার করছেন, কেউ আমাদের বাঁচাও। সানিয়া মাইকে কাপা গলায় ঘোষণা করলেন, আমাদের পাইলটরা অসুস্থ, কেউ কি আছেন? প্লিজ, কেউ কি আছে যিনি বিমান সম্পর্কে কিছু জানেন? বিমানের 300 যাত্রীর মধ্যে পিন পতন নীরবতা, কেউ নড়ল না। ভয়ে সবাই তখন পাথর। ঠিক তখনই পেছনে সিট থেকে উঠে দাঁড়ালো বৃষ্টি। তার পা কাঁপছিল কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক শক্তি। সে ভিড় ঠেলে সামনের দিক এগিয়ে গেল। তাকে সামনে যেতে দেখে একজন যাত্রী, যিনি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করতেন, ধমক দিয়ে বললেন, এই মেয়ে, এখন মাথা বড় করার সময় না, নিজের সিটে গিয়ে বসো। বিপদের সময় এসব মেয়েদের নাটক দেখতে হবে। বৃষ্টি ঘুরে দাঁড়িয়ে লোকটার চোখের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, নাটক দেখার সময় আপনার হাতেও নেই। হয় আমাকে যেতে দিন, নয়তো এই সিটে বসেই মৃত্যুর অপেক্ষা করুন। বৃষ্টির গলায় সেই তেজ দেখে লোকটা থমকে গেল। ককপিটে ঢুকে বৃষ্টি দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। ক্যাপ্টেনের শরীরটা সরিয়ে তাকে সিটে বসানো হলো। বৃষ্টির উচ্চতা কম হয় তার পা রাডার প্যাডেল পর্যন্ত পৌঁছাচ্ছিল না। সে দ্রুত সিটটা অ্যাডজাস্ট করে নিল। তার সামনে হাজার হাজার বাটন, সুইচ আর ডিসপ্লে। সাধারণ মানুষের কাছে এটা কোনো এলিয়েন স্পেসশিপ মনে হতে পারে, কিন্তু বৃষ্টির কাছে এটা পরিচিত। গত 5 বছর ধরে তার বাবার অফিসের বাতিল কম্পিউটারে মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটর গেমটি খেলে সেই বই 77-এর প্রতিটি নারী নক্ষত্র চিনে ফেলেছে। কিন্তু গেম আর বাস্তব এক নয়। এখানে ভুল হলে রিস্টার্ট বটন নেই, এখানে ভুল মানে মৃত্যু। বৃষ্টি প্রথমে কন্ট্রোল কলম বা ইক 2 হাত দিয়ে শক্ত করে ধরল। বিমানটি তখন প্রায় খাড়াভাবে নিচের দিকে নামছে। অল্টিমিটার বা উচ্চতা মাপার যন্ত্রটি পাগলের মতো ঘুরছে। 30,000, 28,000, 25,000 ফুট। বৃষ্টির দাঁতে দাঁত চেপে ইয়কটি নিজের বুকের দিকে টানতে শুরু করলো। বাতাসের চাপ এত বেশি যে মনে হচ্ছে তার হাত ছিঁড়ে যাবে। সে চিৎকার করে সানিয়াকে বলল, থ্রোটের লিভারটা ধরুন, আমি যখন বলবো তখন সেটা পেছনের দিকে টানবেন। সানিয়া হতভম্ব হয়ে বৃষ্টির নির্দেশ মানলেন। ইঞ্জিনের গর্জন কমলো আর বৃষ্টির প্রাণপণ চেষ্টায় বিমানের নাকটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করলো। যাত্রীরা অনুভব করলো তাদের শরীর সিটের সাথে গেঁথে যাচ্ছে, অভিকর্ষ বল বা জি ফোর্সের কারণে। অবশেষে 0 ফুটে এসে বিমানটি কিছুটা স্থির হলো। যখন মনে হলো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, ঠিক তখনই ঘটল প্রথম মাথা নষ্ট ঘটনাটি। বাইরে প্রচণ্ড জোরে একটা বিস্ফোরণের শব্দ হলো। বিমানের ডান দিকে ডানায় একটা আগুনের গোল্লা দেখা গেল। বজ্রপাতে বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে গেছে। ককপিটের লাল বাতি জ্বলছে, বিকট সাইরেন বাজছে, ফায়ার ফায়ার, ইঞ্জিন টু ফেলিয়ার। বৃষ্টির হাত পা ঠান্ডা হয়ে গেল। 2টো ইঞ্জিনের বিমানে একটি ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া মানে এক পায়ে দৌড়ানোর মতো অবস্থা। বিমানটি ডান দিক কাত করতে শুরু করলো। বৃষ্টি দ্রুত ওভারহেড প্যানেল থেকে ইঞ্জিন ফায়ার এক্সটিংগুইশার সুইচটাও আগুন নিভল বটে, কিন্তু ইঞ্জিনটা পুরোপুরি বিকল হয়ে গেল। এখন এই বিশাল লোহার পাখিটা উড়ছে মাত্র একটি ইঞ্জিনের ভরসায়। এদিকে কেবিনের ভিতর আর এক নাটক শুরু হয়েছে। কিছু যাত্রী জানলার বাইরে আগুনের ঝলকানি দেখে উন্মাদ হয়ে গেছে। সেই মিসেস চৌধুরীর স্বামী এবং আরও কয়েকজন মিলে দাবি তুলল, ওই পিচ্চি মেয়েটা আমাদের শেষ করে দেবে, ওকে বের করো। আমি বিজনেস ক্লাসের যাত্রী, আমি দাবি করছি আমি চালাবো। যদিও লোকটার সাইকেল চালানোর অভিজ্ঞতাও নেই। তারা ককপিটের দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো। সানিয়া এবং অন্যান্য ক্রুরা তাদের আটকানোর চেষ্টা করছে। বৃষ্টি ককপিটের ভেতর থেকে হট্টগোল শুনতে পাচ্ছে। তার মনোযোগ নষ্ট হচ্ছে। সে মাইক অন করে যাত্রীদের উদ্দেশ্যে এমন এক ধমক দিল যেটা 14 বছরের মেয়ের গলার আওয়াজ বলে মনেই হয় না। আপনারা যারা দরজা ভাঙছেন তারা কান খুলে শুনে রাখুন। এখন যদি আমি মনোযোগ হারাই, তাহলে পরবর্তী 30 সেকেন্ডের মধ্যে আমরা সবাই ভারত মহাসাগরের মাছের খাবারে পরিণত হব। যদি বাঁচতে চান চুপ করে বসুন। সেই ধমকে কাজ হলো। যাত্রীরা থমকে গেল। মেয়েটার গলায় এমন এক কর্তৃত্ব ছিল যা কোনো ক্যাপ্টেনের চেয়ে কম নয়। বিপদ যেন পিছু ছাড়ছে না। বজ্রপাতের কারণে বিমানের মূল রেডিও সিস্টেম এবং নেভিগেশন ডিসপ্লে পুড়ে গেছে। বৃষ্টি এখন এটিসির সাথে যোগাযোগ করতে পারছে না। সে জানে না নিচে কোথায় পপ সমুদ্র, কোথায় মাটি। সে জানে না সবচেয়ে কাছের বিমানবন্দর কত দূরে। সে এখন আকাশে অন্ধের মতো ভাসছে। বৃষ্টির মনে পড়ল তার বাবার কথা। বাবা বলতেন, যখন প্রযুক্তির ওপর ভরসা হারাবে তখন নিজের চোখের ওপর ভরসা রাখবে।
ধ্রুবতারা নাবিকদের পথ দেখায়, কিন্তু এই ঝড়ের রাতে তারা কোথায়? বৃষ্টি জানলা দিয়ে বাইরে তাকালো। ঘন কালো মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তার মনে হলো এটাই বুঝি শেষ। ঠিক তখনই তার পকেটে থাকা বাবার দেওয়া পুরনো একটা ছোট কম্পাস আর ম্যাপের কথা মনে পড়ল, যেটা সে সব সময় লাকির চার্ম হিসেবে রাখত। সে জানতো তাদের গতিপথ ছিল উত্তর পশ্চিম দিকে। হঠাৎ পাইলটের পকেটে থাকা স্যাটেলাইট ফোনটি বেজে উঠল। এই উচ্চতায় সাধারণ মোবাইল ফোন কাজ করে না, কিন্তু স্যাটেলাইট ফোন কাজ করে। বৃষ্টি ফোনটা ধরার জন্য হাত বাড়ালো, কিন্তু বিমানটি আবার ঝাঁকুনি দেওয়ায় ফোনটা চিটকে মেঝেতে পড়ে গেল। সিটের নিচে এমন জায়গায় ঢুকলো যেখানে হাত পৌঁছানো কঠিন। বৃষ্টি এক হাতে ইক ধরে রেখে সিট বেল্ট খুলে শরীরটা বাঁকিয়ে সিটের নিচে হাত ঢুকালো। বিমানটি টলছে, যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। তার আঙ্গুল ফোনের ডগায় স্পর্শ করলো। কোনো মতে ফোনটা তুলে সে কানে ধরল। ওপাশ থেকে ভেসে এলো কলকাতা এটিসি অফিসারের গলা, ফ্লাইট 302, ফ্লাইট 302, আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনাদের র্যাডার থেকে হারিয়ে ফেলেছি আমরা। বৃষ্টি হাঁপাতে হাঁপাতে বলল, স্যার আমি বৃষ্টি বলছি, আমি পাইলট নই, আমি একজন যাত্রী। আমাদের ইঞ্জিন ফেল করেছে, রেডিও নষ্ট, আমি জানি না আমি কোথায় আছি। এটিসি অফিসার স্তব্ধ হয়ে গেলেন। তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, বাচ্চা ভয় পেও না, তোমার ফোনের সিগন্যাল ট্র্যাক করে আমরা তোমাদের লোকেশন পেয়েছি। তুমি কলকাতা বিমানবন্দর থেকে মাত্র 50 মাইল দূরে। কিন্তু সমস্যা হলো কলকাতায় এখন ভয়াবহ ঘূর্ণিঝড় চলছে। বাতাসের গতিবেগ 100 কিলোমিটার ঘন্টায়। তুমি কি এই ঝড় সামলাতে পারবে? বৃষ্টির চোখের কোণে জল এলো। সে বলল, আমার কাছে আর কোনো অপশন নেই স্যার, আমাকে পথ দেখান। কলকাতা বিমানবন্দরের রানওয়ে দেখা যাচ্ছে, কিন্তু সেটা সোজাসুজি নয়। বাতাসের তোড়ে বিমানটি রানওয়ের থেকে প্রায় 45 ডিগ্রি কোণে বেঁকে আছে। একে বলে ক্র্যাব ল্যান্ডিং, যা অভিজ্ঞ পাইলটদের জন্য দুঃস্বপ্ন। বৃষ্টিকে নামার থেকে আগ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে বাঁকা করে রাখতে হবে এবং চাকা মাটি ছোঁয়ার ঠিক আগে সোজা করতে হবে। টাইমিংয়ে 1 সেকেন্ড এদিক সেদিক হলে বিমান উল্টে চুরমার হয়ে যাবে। কিন্তু অবাক করার মতো ঘটনা তখনও বাকি ছিল। বৃষ্টি যখন ল্যান্ডিং গিয়ারে বা চাকা নামানোর লিভার টানল, তখন ড্যাশবোর্ডে 3টি সবুজ বাতির বদলে 2টো জ্বলল। এর মানে বিমানের সামনের চাকা বা নোজ গিয়ার নামেনি। এটিসি থেকে চিৎকার করে বলা হলো, আপ বট ল্যান্ডিং। ও বট, চাকা নামেনি, আবার উপরে ওঠো। কিন্তু বৃষ্টি জানে তার হাতে আর উপরে ওঠার মতো জ্বালানি নেই, আর থাকলেও একটি ইঞ্জিন নিয়েই ঝড়ের মধ্যে আবার চক্কর দেওয়া অসম্ভব। তাকে এই অবস্থাতেই নামতে হবে, পেটের ওপর ভর দিয়ে নামতে হবে, যাকে বলে বেলি ল্যান্ডিং। এতে আগুন ধরার সম্ভাবনা 99%। বৃষ্টি মাইকে ঘোষণা দিল, সবাই প্রেস পজিশনে যান, মাথা নিচু করুন এক্ষুনি। বিমানটি রানওয়ের দিকে ছুটে যাচ্ছে। বৃষ্টির চোখের সামনে রানওয়ের আলোগুলো দ্রুত বড় হচ্ছে। সেই ইঞ্জিনের পাওয়ার একদম কমিয়ে দিল। বিমানটি এখন বাতাসের উপরে ভেসে আছে। রানওয়ে মাটি স্পর্শ করার আগেই বৃষ্টি বিড়বিড় করে বলল, বাবা আমি আসছি। বিমানের পেছনের চাকাগুলো মাটি স্পর্শ করতে বিকট শব্দ হলো। কিন্তু আসল ধাক্কাটা এলো যখন বিমানের সামনের অংশ, যেখানে চাকা নেই, সরাসরি কংক্রিটের রানওয়েতে আছড়ে পড়ল। পুলিঙ্গের বন্যা বয়ে গেল রানওয়ে জুড়ে। ঘর্ষণের শব্দে মনে হলো হাজারটা কাঁচ একসাথে ভেঙে যাচ্ছে। বিমানটির নাক ঘষতে ঘষতে এগিয়ে চলেছে। তীব্র ঝাঁকুনিতে যাত্রীরা ছিটকে পড়ছে। বিমানের ভিতরে ধোঁয়াতে শুরু করেছে। বৃষ্টি তার সিটে শক্ত হয়ে বসে আছে। সে প্রাণপণে ব্রেক চাপছে। বিমানটি রানওয়ে ডানে পায়ে দুলছে, যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। রানওয়ের শেষ প্রান্তে একটা তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে। বিমানটি সেদিকেই ছুটে যাচ্ছে। থামো থামো, প্লিজ থামো, বৃষ্টি চিৎকার করে উঠল। তীব্র একটা ঝাঁকুনির পর সেই তেলের ট্যাঙ্কার থেকে মাত্র 10 গজ দূরে গিয়ে বিশাল বিমানটি থেমে গেল। কয়েক সেকেন্ডের জন্য সব চুপ। তারপরে শুরু হলো হুড়োহুড়ি। এমার্জেন্সি স্লাইডগুলো খুলে গেল। ফায়ার সার্ভিসের কর্মীরা ফোম স্প্রে করতে শুরু করলো, কারণ বিমানের সামনের অংশে তখন আগুন ধরে গেছে। বৃষ্টি তখনও ককপিটে বসে আছে। তার হাত দুটো ইকের উপর জমে গেছে, যেন বরফ হয়ে গেছে। সানিয়া এসে তাকে ঝাঁকুনি দিয়ে বলল, বৃষ্টি আমরা বেঁচে আছি, চলো বের হতে হবে। বৃষ্টি টলতে টলতে বের হয়ে এলো। তার গায়ে ধুলো, বালি, কপালে একটু কেটে যাওয়া দাগ, কিন্তু সে বেঁচে আছে। বিমানবন্দরের লাউঞ্জে তখন মিডিয়ার ভিড়।
যাত্রীরা একে একে বের হয়ে আসছে, তাদের সবার চোখে মুখে আতঙ্কের ছাপ, কিন্তু তারা বেঁচে আছে এটাই তাদের কাছে অবিশ্বাস্য। সেই মিসেস চৌধুরী যিনি বৃষ্টিকে চোর বলেছিলেন, তিনি দৌড়ে এসে বৃষ্টির পায়ের কাছে বসে পড়লেন। তার দু চোখ দিয়ে জল পড়ছে। তিনি বৃষ্টির নোংরা হাত দুটো নিজের দামি শাড়ি দিয়ে মুছে দিয়ে বললেন, মা, আমাকে মাফ করে দে, আমি অন্ধ ছিলাম। তুই মানুষ না রে মা, তুই ফেরেশতা। তুই না থাকলে আজ আমার বাচ্চারা এতিম হয়ে যেত। যে ভদ্রলোক বৃষ্টিকে ধমক দিয়েছিলেন তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। লজ্জায় সে বৃষ্টির দিকে তাকাতেও পারছে না। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হলেন বৃষ্টির বাবা। তিনি টিভিতে খবর দেখে পাগলের মতো ছুটে এসেছেন। তিনি পুলিশের বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকলেন। বৃষ্টি তার বাবাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। এতক্ষণ যে মেয়েটি বাঘের মতো লড়াই করেছে, বাবার বুকে মাথা রেখে সে এখন ছোট্ট শিশুর মতো কেঁদে উঠল। করিম সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদিস না মা, তুই আর যা করেছিস তা সারা বিশ্ব মনে রাখবে। ওরা তোকে গরিব বলেছিল, কিন্তু তোর কলিজাটা যে রাজার মতো তা আজ সবাই দেখল। পরদিন বিশ্বের সব বড় বড় পত্রিকার শিরোনাম হলো বৃষ্টির নাম, গার্ল হু টেম দ্য স্কাই। এয়ারলাইন কোম্পানি ঘোষণা করল বৃষ্টির সারা জীবনের পড়াশোনার দায়িত্ব তাদের, এবং তাকে এখনই তাদের ভবিষ্যৎ পাইলট হিসেবে বরণ করে নেওয়া হলো। বন্ধুরা, বৃষ্টির এই গল্পটি কোনো সাধারণ গল্প নয়। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের যোগ্যতা তার পোশাকে থাকে না, থাকে তার মগজে আর সাহসে। যে সমাজ আজ আপনাকে অবহেলা করছে, কে জানে কাল হয়তো আপনার বিপদে সেই অবহেলিত মানুষটি ঢাল হয়ে দাঁড়াবে। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে কাউকে ছোট মনে করে পরে আপনি লজ্জিত হয়েছেন? অথবা আপনি নিজে কি কখনো এমন অবহেলার শিকার হয়েও ঘুরে দাঁড়িয়েছেন? কমেন্ট করে আমাদের জানান। বৃষ্টির এই অসাধারণ সাহসিকতার গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মনে রাখবেন, হিরোরা সব সময় ভালো পোশাক পরে আসে না, মাঝে মাঝে তারা ছেঁড়া জামা কাপড় পরেও আসে। বন্ধুরা, এটি একটি কাল্পনিক গল্প যা আর্থসামাজিক বৈষম্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার উদ্দেশ্য তৈরি করে। এটি বাস্তবের সাথে কোনো মিল নাই। যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয়। গল্পের সব অপমানজনক সংলাপ কেবল সামাজিক বৈষম্য তুলে ধরার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, কাউকে আঘাত করার জন্য নয়। তারপরও যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, সবার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।